রাধে মিত্র, ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, চলুন আজকে আরেকটি নতুন অধ্যায় তৈরি করি। ইতিহাস মানে হলো নতুন আরেকটি যাত্রায় আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি। এখন বাজে হলো রাত 9:20, আর এই সময় এই মুহূর্তে রয়েছি বৃন্দাবনে। বৃন্দাবন থেকে আমিও ভবিষ্যতে আপনাকে নিয়ে যাতে পরিকল্পনা করতে পারি আর মহাকালেশ্বরের দর্শন করাতে পারি, সেই উদ্দেশ্যেই মিত্র কিন্তু রওনা দিচ্ছি আজকে হলো উজ্জয়িনীতে। আর উজ্জয়িনীতে বিশেষ করে আমাদের প্রভু 64 দিনে 64টি কলা আয়ত্ত করেছিলেন, যে কলেজে পড়াশোনা করেছিলেন সেই কলেজটি দর্শন করাবো এবারের এই যাত্রায়। সেই প্রত্যাশা নিয়েই কিন্তু রওনা দিচ্ছি। তো চলুন, আমাদের বৃন্দাবনের মথুরা থেকে কিন্তু রয়েছে ট্রেনটি, ঠিক 10:40 আমি সেই ট্রেনটি ধরবো। এবারের যাত্রাটা শুরু করা যাক। তো যাই হোক, আসলে বৃন্দাবন থেকে যেতে ভালো লাগছে না মিত্র, কিন্তু কিছু করার নেই। ভক্তদেরকে দর্শন করাতেও হবে আর আমাকেও দর্শন করতে হবে, এ তো আমি প্রতিজ্ঞাবদ্ধ ভক্তদের কাছে। তো আমাদের রাত এখন নিঝুম। ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে হলো আমাদের দীপক ভাই, ওই আগেই দিয়ে আসবে। এবারে ট্রেনে করে যাচ্ছি। তো মিত্র, একাই রওনা দিচ্ছি আজকের এই যাত্রায়, কেন কি অনেক লম্বা ট্যুর আছে, প্রায় 10 দিনের ট্যুর রয়েছে। আর এই যে আমাদের দীপক ভাই আমার জন্য রেডি রয়েছে ছাড়ার জন্য। कहाँ खोल क्यों नहीं रहा है बौड़े? अरे तुम्हारा हंसी देख के तो यार हमारा यात्री लोग खुश हो जाएंगे पूरा। ये छुपा क्यों रहे हो फेस? तो हटाओ प्रभु जी, बिल्कुल मुंह पे आ रहा है। ये मुंह पे आ रहा है? अरे बाबू, कौन सा वाला है? वही वाला है क्या? हाँ यही वाला है, पर लाइट रात में हाँ लाइट लगाया हूँ, अंधेरे में दिक्कत ना हो इसलिए। তো যাই হোক, এখন মোটামুটি 40 মিনিট মতো সময় লাগবে আমাদের মথুরা পৌঁছাতে। আর মথুরা থেকে এই ট্রেনটি বেশি একটা সময় নয়, এখানে দূর কিন্তু বেশি নয় আমাদের মথুরা থেকে, ওই জন্য যখনই মনে করবেন তখনই কিন্তু যাওয়া যায়। মাত্র 714 কিলোমিটার অতিক্রম করে, মানে এই যে রাত্রে উঠবো সকালবেলায় নেমে যাব উজ্জয়িনীতে। বেস্ট একদম ট্যুর। আপনিও কিন্তু জয়েন করতে পারেন, মেসেজ করতে পারেন যদি আপনার এরকম পরিকল্পনা থাকে, কেন ভবিষ্যতে আমি সব যাত্রীদেরকে নিয়ে ভক্তদেরকে নিয়ে এসব স্থানে ট্যুর করব। তো আমাদের মথুরা নগরী দেখুন, রাত্রেবেলা একদম ঝা চকচকে হয়ে রয়েছে, সুন্দর রোড, কোনো অসুবিধা নেই, ফাঁকা আছে। দেখুন 15 দিন মোটামুটি একটু চাপ ছিল শুরুতে পুরুষোত্তম মাসে, আর তারপর থেকে এখন কিন্তু চাপ নেই, একদম ব্রজধাম হালকা হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, গরম কমে গেছে, অবশ্যই আসতে পারেন আপনারা দর্শনের জন্য, কোনো সমস্যা হবে না। আর বাকি বিহারি থেকে শুরু করে যে মন্দিরগুলো আছে একদম সিটির ভিতরে, সেখানে তো ভিড় থাকেই, সেটা তো নর্মাল ব্যাপার। বাকি সাইডে আর কোনো ভিড় নেই। বর্ষণ আনন্দগ্রাম আদি আসলে সবসময় 12 মাস ফাঁকা থাকে, সেটা নিয়ে অসুবিধে হয় না। আর আমাদের গাড়ি এখন শাসা করে চলছে স্টেশনের দিকে। কিন্তু মিত্র, সত্যি কথা বলতে একটা টার্গেট অ্যাচিভ করার জন্যই এই যাত্রা। তো আসলে ব্রজধামের বাইরে কিন্তু মিত্র যেতে ইচ্ছে করছে না, কিন্তু তবুও যেতে হবে, কিছু করার নেই। কেন কি এই ইউটিউব চ্যানেলে আপনাদের ভালোবাসাটাকে ধরে রাখার জন্য এই জগতে ভালোবাসা পেতে গেলে তার প্রতিদান দিতে হয়, আর সেই প্রতিদানের মানেই হলো যে ভিডিও আপনাদেরকে দিতে হবে। আর সে কারণেই নতুন নতুন দর্শনীয় স্থান, ধর্মীয় স্থান, যেগুলো প্রতিজ্ঞাবদ্ধ আমি যে বলেছিলাম আগে দর্শন করাবো আপনাদেরকে, এ কারণেই কিন্তু এই এত রাতের পরে দিন আসবে, আবার রাত হবে, বাইরে কাটাতে হবে। কদিন কাটবে সেটা তো জানি না, তবে কাটাতে তো হবে রাতগুলো। তারপরে সুন্দর সুন্দর স্থানগুলো, মহাকালেশ্বর দর্শন, ওমকারেশ্বর দর্শন, উজ্জয়নের ভগবানের লীলার স্থান দর্শন, পাণ্ডবদের, তো অনেক কিছুই দর্শন করাবো এবারে আবার নতুন করে। চিত্রকূট যেরকমভাবে করালাম আপনাদেরকে দর্শন, এই প্রত্যাশা। তো যাই হোক, এখন কতটা ঘটনা হলো এই যে আর কিছু সময়ের মধ্যেই কিন্তু ট্রেনে উঠবো। আর এই বৃন্দাবন ধামটা এমন একটি স্থান, এখান থেকে কিন্তু দিল্লি কাছে রয়েছে যেহেতু, সে কারণে অনেক সহজেই আপনি যে কোনো স্থানে, মানে সুন্দর সুন্দর তীর্থস্থানগুলোতে চলে যেতে পারেন। তারপরের কথা, উত্তরপ্রদেশে তো অনেক স্থান রয়েছে, অযোধ্যা আদি, প্রয়াগরাজ, চিত্রকূট, এগুলো তো রয়েছেই।
তো সে তেমনি আমাদের এই যে মধ্যপ্রদেশ সেটিও কিন্তু কাছে, আপনারা মধ্যপ্রদেশেও যেতে পারেন। আচ্ছা, এটি হলো কিন্তু চটিগাড়া মোড়, সরি এটি হলো গোবর্ধন চড়া বলা হয়। এখান থেকে কিন্তু খুব সহজে রাধাকুণ্ড গোবর্ধনের দিকে চলে আসা যায়। এখান থেকে অনায়াসে কিন্তু বাস, ট্যাক্সি আদি অটো এগুলো পাওয়া যায়। এটা হলো গোবর্ধন চড়া, আর এখান থেকে স্টেশন মাত্র আর একটু সময় গেলেই হয়ে যাবে আমাদের। তো আমাদের বৃন্দাবন ব্রজধাম কিন্তু দিন রাত 24 ঘন্টাই একদম খোলা, 24x7। এই যে দেখুন, এই মথুরার পাশে কিন্তু বাস আড্ডা রয়েছে, মানে আপনি স্টেশনে নেমে যারা সিঙ্গেল পারসন আছেন এই বাসে কিন্তু অনেক জায়গায় চলে যেতে পারবেন বৃন্দাবন শহরের মধ্যে এবং বারসানা আদি স্থানে, সেসব জায়গায়ও আপনি চলে যেতে পারবেন। অনেকে চিন্তা করেন যে বৃন্দাবনে এসে রাত 1টা 2টো বা অনেক রাত হয়ে গেলে কোনো প্রবলেম হবে না। তো কোনো প্রবলেম নেই মিত্র, এটা একটি ধর্মের নগরী। এখানে সবসময় ভগবান আপনাকে রক্ষা করবেন, এমন শান্তিদায়ক স্থান। আপনি কিছুদিন যদি বসবাস করেন তাহলে বুঝতে পারবেন। তো আপনি নতুন আসলেও কোনো অসুবিধা নেই মিত্র, এখানে সবসময় আপনাকে রাধারানী কৃপা করবেন এবং উনি আপনাকে রক্ষা করবেন। আপনি যে কোনো সময় রাত যে কটাই বাজুক না কেন আপনি এসে শান্তিপ্রিয়ভাবে হোটেল পেয়ে যাবেন, রুম পেয়ে যাবেন। আর আমাদের যে ধর্মশালা রয়েছে সেটি তো আপনি সব সময় খোলা পাবেনই। আগে থেকে ফোন করে আসলে একটু ভালো হয়, নয়তো কোনো অসুবিধা নেই, আপনি চলে আসতে পারেন যখন তখন। এ হলো শান্তির নগরী। আর এই যে শহরটি দেখছেন এটি হলো মথুরা, মানে মামা কংসের নগরী। হ্যাঁ, এখান থেকে একটুখানি সামনে এগিয়ে গেলেই কিন্তু কংসের কিলা রয়েছে। রাতভর দেখুন, এখন মনে হবে যে রাত 11টা বাজতে যাচ্ছে। হ্যাঁ, কত গাড়ি ঘোড়া সব কিছুই কিন্তু রাতভর এরকম চলে। আসলে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে আমাদের ভারতবর্ষে, যেগুলো ধর্মীয় স্থান, সেখানে কিন্তু এরকম দেখতে পাওয়া যায়। অন্য অন্য স্থানে কিন্তু এরকম হয় না। যেরকম মসুরিতে চলে যান, হরিদ্বার চলে যান, যেন কিছু একটা সময়ের পর, হ্যাঁ অনেকে বলতে পারেন না হরিদ্বার তো জমজমাট আছে অনেকটা। হ্যাঁ, জমজমাট হলেও রাস্তাঘাট এরকম জমজমাট তো মিত্র বললে সে কথা মানবো না। হরিদ্বার অনেকবারই যাওয়া রয়েছে মিত্র। গঙ্গার তট আপনি জমজমাট পাবেন। তো অনেকে মনে করেন যে আমরা থাকবো হলো মথুরায় 1 রাত, বৃন্দাবনে 1 রাত, গোবর্ধনে 1 রাত, বরসানাতে 1 রাত। তো এরকম করার কিন্তু কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আর যেখানেই থাকুন না কেন কেউ মথুরায় থাকার চেষ্টা করবেন না, আমার মতের দিক থেকে আমি বলছি। কেন বলছি, এখানে সিন্ডিকেট চলে অটোওয়ালাদের, আর এটা মুসলিম বহুল এলাকা বেশি, ওই জন্য ভক্তরা কিন্তু এখানে থাকতে পছন্দ করেন না। ঠিক আছে, আর বাকি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বরসানা, নন্দগাঁও বা আপনি বৃন্দাবন শহরের ভিতরে থাকুন, কোনো অসুবিধা নেই। তবে মথুরা না থাকাটাই ভালো, এটা সাজেস্ট করব। তো যাই হোক, বলতে বলতে কিন্তু দেখুন আমরা কিন্তু চলে এসেছি প্ল্যাটফর্মে। এই যে দেখতে পাচ্ছেন উপরে দেখা যাচ্ছে মথুরা জংশন রেলওয়ে স্টেশন, নর্থ সেন্ট্রাল রেলওয়ে। তো এই হলো অটো স্ট্যান্ড, এখান থেকে অটো ধরে আপনি যে কোনো স্থানে চলে যেতে পারেন। আর আমাদের কাছে আসলে তো আমরা অটো স্টেশনে পাঠিয়ে দিই, 4 হুইলার গাড়িও পাঠিয়ে দিই, কোনো রকম কোনো সমস্যা নেই। রাতভর কিন্তু এই স্টেশন চত্বর একদম জমজমাট থাকে, ভক্তদের জন্য উন্মুক্ত থাকে। রাধারানী সবাইকেই কিন্তু এখানে স্বাগত করছেন। তো এই যে দেখুন কত ভক্তরা কত নগরীতে যাবে, কেন কি যে এখান থেকে কিন্তু অনেক তীর্থস্থানে যাওয়ার রাস্তা রয়েছে। কেউ অযোধ্যায় যাচ্ছেন, কেউ হরিদ্বার যাচ্ছেন, কেউ মসুরি যাচ্ছেন, কেউ প্রয়াগরাজ যাচ্ছেন। তো যাওয়ার কিন্তু জায়গার অভাব নেই মিত্র, এই জন্যই তো মানে ভালো লাগে, তীর্থযাত্রীদের কমই নেই। যাকগে, আমার ট্রেনটা কখন আসবে জানি না। ও দেখিয়ে দিয়েছে 1 নম্বরেই আসছে 22টা 38। কত ভক্তরা এখানে বসে রয়েছে দেখুন, রাতভর কিন্তু এরকম থাকে। আর এই যে অটোওয়ালারা কিন্তু খুব পরেশান করে, গাড়িওয়ালারা। হ্যাঁ, এই যে দেখুন স্টেশনের সামনে কত লোক। এই যে দেখুন, অনেকে ভয় করেন না মথুরা আসার জন্য, যে কি হবে, কোথায় বসবো, কি করবে। এই দেখেছেন কত যাত্রী, কত ভক্ত দেখুন এখানে ওয়েট করছেন গাড়ির জন্য। রাতভর এরকমই কিন্তু স্টেশন থাকে। এটা যেন একটা নামযজ্ঞের স্থান। হ্যাঁ, রাধারানীর নামযজ্ঞ শুনবেন বলে সব ভক্তরা এসেছেন মথুরায়। তো
এই যে উঠে বসে বললাম, তো এসির থার্ড এসি টিকিটটা মোটামুটি ওই যে বললাম আগেই যে এটা ওই 1600 টাকার মতো পড়েছে টিকিটটা। আর সময় তো সেটা জানেনই, প্রায় 12 ঘন্টা এরকম লাগবে। মানে উঠে বসেছি ধরুন আপনার এই 11টায়, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, পাক্কা 12 ঘন্টা। তারপরে নেমে যাচ্ছি। আর এসিতে উঠলে তো খুব একটা কষ্ট মনে হয় না আর কি, এই হলো কথা। তো এবারে মধ্যপ্রদেশে কিন্তু জীবনের প্রথম এই সফর করছি। মধ্যপ্রদেশে এর আগে কখনো আসেনি। এরপরে কিন্তু আপনাদেরকেও নিয়ে আসছি না, এটা তো বলেছি। তো চলুন বাইরের কি পরিবেশ আছে দেখি। আর রাত্রিবেলা উঠেছিলাম, তারপরে তো শুয়ে পড়েছি। আর তারপরে এখন সকালবেলার পরিবেশটা কীরকম আছে, বাইরের দৃশ্যটা কীরকম শুরু হচ্ছে, পাহাড়ি এলাকা, এটা ধীরে ধীরে শুরু হচ্ছে, বেশ একটা অন্যরকম জগতে চলে আসছি। আর এখানে মনে হয় না গরম খুব একটা থাকবে। এবারের কথা হলো, দেখুন আপনি জেনারেলে যান, স্লিপারে যান কিংবা এসিতে যান, এই বাথরুমের গন্ধটা অসহনীয়। এইটার যে কোনো সলিউশন যে কেন বের করছে না সরকার কি জানি। বন্দে ভারতের কী অবস্থা, আমি কিন্তু বন্দে ভারতে এখন অবধি মিত্র চড়ি। হ্যাঁ, বন্দে ভারতে চড়ার ইচ্ছে আছে, জানি না কোন রুটে কোন জায়গায় দিয়ে বন্দে ভারত চলবো। তো চলুন এবারে আমাদের একটু পরিবেশ দেখিয়ে দিই মধ্যপ্রদেশ। আহা, মধ্যপ্রদেশের কী দৃশ্য। আসলে সত্যি কথা বলতে মহাকাল বা ওমকারেশ্বর, উজ্জয়ন এ কিন্তু প্রকৃতির কোলে অবস্থিত একটি নগরী। হ্যাঁ, এই দেখুন দূরে দূরে লক্ষ্য করা যাচ্ছে কত সুন্দর ছোট ছোট পর্বত শৃঙ্গমালা এবং সবুজে ঘেরা, অনেকটাই বেশ ভালো লাগছে। আর এর আগের এপিসোডে দেখেছেন, মানে যখন চিত্রকূটের ট্যুরটা আমরা করেছিলাম, যে সেখানে কিন্তু অনেকটাই সবুজায়ন ছিল। আর সেই সবুজায়ন পুনরায় আবার কিন্তু দর্শন করতে পারছি। তো তখন মনে আশা ছিল যে মধ্যপ্রদেশটা আর কি, মধ্যপ্রদেশটা কিভাবে দর্শন করব বা আবার কোন স্পটে যাব কি জানি না। দেখুন খুব শীঘ্রই তাহলে এবারে মধ্যপ্রদেশ ভ্রমণ করতে আমরা বেরিয়ে পড়লাম। धाम सेवक उत्तम चैनल का नाम है, धाम सेवक उत्तम चैनल का नाम है। हाँ, তো আমাদের টিটি সাহেব যে আছেন, উনি এখন আমার চ্যানেল সার্চ করে দিচ্ছি ওনাকে, কিন্তু দেখতে পাবেন বা বুঝতে পারবেন কি কেন কি বাংলায় রয়েছে, এইটাই হলো একটা চমক এখন। अच्छा ये चैनल है मेरा, पर लैंग्वेज तो अलग है, बंगाली लैंग्वेज है। पर YouTube अभी कन्वर्ट भी कर देगा शायद, कहीं कहीं करते हैं हिंदी में ट्रांसलेट हो जाता है। তো যাই হোক, একটা স্টেশনে এসে দাঁড়ালাম। এই যে দেখুন খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, আর মধ্যপ্রদেশের শান্ত গ্রামের অনেক দৃশ্য দর্শন করতে পারা যায়। তো এরকমই ইচ্ছে আছে আর কি আপনাদেরকে দর্শন করাবো, যে উজ্জয়িনীর যেসব হিল স্টেশন, ছোট ছোট গ্রাম আছে, সেখানে আমাদের প্রভু পড়াশোনা করেছে। মূলত দর্শন করতে যাওয়ার উদ্দেশ্য হলো এটাই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামার যেখানে মিলন হয়েছিল সেই স্থান, মানে বলতে পারেন যে সেই স্থানটা, উজ্জয়নটা হলো ভগবানের কলেজ লাইফের। হ্যাঁ, কিন্তু কলেজ লাইফটা ভগবান শ্রীকৃষ্ণের এত ছোট ছিল, মাত্র 64 দিনের কলেজ লাইফ কখনো আপনি শুনেছেন মিত্র? হ্যাঁ, কেউ পড়াশোনা করে মাত্র 64 দিন? হ্যাঁ, তো আমাদের প্রভু 64 দিনে 64 কলা আয়ত্ত করে সেখান থেকে রিটার্ন হয়েছিলেন। এ হলো ভগবানের বৈভব। তো যাই হোক, যার মুখ বেদ শ্রুতি চারি, সেই হরি পরে কৌতুক ভারী। মানে ভগবান বিষ্ণু যার মুখ থেকে বেদ প্রকট হয়, সেই ভগবান সন্দীপনী মুনির আশ্রমে পড়াশোনা করার জন্য যায়। এ তো অনেক আশ্চর্যের ব্যাপার, আশ্চর্যের কী বা আছে, তাই না? এ হলো লীলা আর কি, সেই হলো কথা। ভাই একটা আসলে আর একটা কথা বলি, যে বাংলায় বিজেপি সরকার আসার পরে কিন্তু এদিকের মানুষের বোল একদম সম্পূর্ণ পাল্টে গেছে, একদম পাল্টে গেছে। সত্যি এক অপুরন্ত ভালোবাসা। এই টিটি সাহেবের সাথে আরও কথা হলো,
যে সরকার নিয়ে, সরকার পতন নিয়ে অনেক কথা হলো। তো যাই হোক, এখন বাঙালিদের প্রতি কিন্তু একটা অন্যরকম চোখে আগে দেখা হতো, সেরকম তো কিছু মনে হচ্ছে না। যাই হোক, আর আমাদের তো কোনো ব্যাপারই না, কেন কি যখনই মথুরার কথা বলি যে মথুরা নিবাসী, ব্যাস হয়ে যায়। দেখুন কত সুন্দর ভিউ। ভাই, লোক বাথরুমে পারফিউম মেরে মেরে তারপরে যাচ্ছে। কত তীব্র গন্ধ হলে তারপরে এরকম মানুষ করে। আমিও অনেকবার করেছি এরকম। বাথরুমের দিকটা সকালবেলা একটু ওয়াশ করা উচিত, যাত্রীরা এত পেরেশান হয়ে যাচ্ছে, তীব্র অবস্থা। তো মিত্র, সফর খুব ভালো ছিল, আর এখন হলো নামার পালা। উজ্জয়িনীতে পৌঁছে গেছি, এবারে যেতে হবে কোথায় কি কিছুই তো জানি না। আমি তো নতুন মানুষ ভাই, কিন্তু পুরনো হতে সময় মাত্র 5 মিনিট। 5 মিনিটের ভিতরেই সব খবর লাগিয়ে হোটেল একটা নিয়ে নিচ্ছি। চলুন, সবচাইতে আগে ফ্লাইওভারের উপরে ওঠা যাক, তারপরে দেখি। এ হলো অবন্তিকাপুর। হ্যাঁ, এটাকে অবন্তিকাপুর হলো আর এক নাম। বিন্ধ্যাচল যে পর্বত আছে তাও কিন্তু এই মধ্যপ্রদেশে অবস্থিত। আর বিন্ধ্যাচল পর্বতকে জানেন? বিন্ধ্যাচল পর্বত হলো এই আমাদের গোবর্ধন মহারাজ যে আছে ওনার পিতা। হ্যাঁ, বিন্ধ্যাচল পর্বতের নিকটেই কিন্তু গোবর্ধন মহারাজ আবির্ভূত হয়েছিলেন। তো যাই হোক, আর এক ধর্মনগরীতে পৌঁছালাম, উজ্জয়িনীতে। বেশ ভালো লাগছে। এখন যাব কিন্তু এটাই তো বুঝতে পারছি না। এদিকেই ভিড়টা বেশি, এদিকেই যেতে হবে মনে হয়। অটো স্ট্যান্ডটা এদিকেই আছে। তো এখান থেকে অটো ধরে আমাদেরকে স্টেশনের বাইরে গিয়ে যেতে হবে হলো মহাকালেশ্বর। আর ওখানে হোটেল অনেক আছে, ওখানে হোটেল নিতে পারেন। বা উজ্জয়িনীর আশেপাশে যে আছে স্টেশনের বাইরেও অনেক হোটেল আছে, কেন ডিস্টেন্স খুব একটা দূরে নয়, সবই কাছাকাছি। তো দেখুন, স্টেশন দিয়ে মানে বেরোতে না বেরোতেই কিন্তু এই যে অটো স্ট্যান্ড, আমাদের মথুরার মতোই পরিবেশ। সব অটো এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে, এখানে কিন্তু হোটেলের অভাব নেই, কিন্তু এখানে হোটেল নেব না, আমরা মহাকালের দিকেই যাব। কেন সেখানের পরিবেশ আলাদা, সেখানে ঘাট রয়েছে, রামঘাট রয়েছে। আমাদের প্রভু যেখানে স্নান করেছিলেন, তর্পণ করেছিলেন, সেই স্থানে যেতে হবে। আচ্ছা, সব স্থানে একই ব্যাপার, মানে দালাল চক্কর কিন্তু ঘুরতে থাকে। আপনাকে হোটেলের কথা বলবে, অটোর কথা বলবে, এসব স্ক্যামের দরকার নেই। সবচাইতে ভালো হয় কি জানেন, সবসময় যে স্টেশনের বাইরে একটুখানি বেরিয়ে তারপরে একটা অটো বা যা কিছু হোক সেগুলো বুক করতে পারেন। তো আমি একটুখানি আগে বেরিয়ে তারপরেই কিন্তু গাড়িতে উঠবো। হ্যাঁ, কেন কি এনাদের এই দালাল চক্করটা সবসময় হোটেলের আশেপাশেই, স্টেশনের আশেপাশেই সবসময় ভিড় করে থাকে। তো আমি অ্যাভয়েড করে সামনের দিয়ে এগোবো, শান্তি মতো বুঝে শুনে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেব। তো যাই হোক, সফর সত্যি আসলেই খুব ভালো ছিল। এই যে দেখুন, আশেপাশে প্রচুর হোটেল রয়েছে স্টেশনের। হ্যাঁ, এখান থেকেও কিন্তু খুব একটা দূরে নয়, মানে এই মহাকাল মন্দির। তো হোটেলে গিয়ে একটু স্নান টান করবো, স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে বেরোতে হবে। তো এই যে চৌরাস্তা আছে, এই চৌরাস্তার এত দূর হেঁটে চলে আসলাম। তো আসতে আসতেই দেখুন, এই যে এখানে গোমাতার দর্শন হয়ে গেল। হ্যাঁ, এবং খুব সুন্দর একটি মন্দির দর্শন হয়ে গেল। আর ভোলানাথেরও কিন্তু মিত্র দর্শন হয়ে গেল। এই যে দেখুন, মন্দিরের উপরে ভোলানাথজি রয়েছে, কত সুন্দর। হ্যাঁ, তো এই হলো উজ্জয়িনী শহর। হ্যাঁ, এক অন্যরকম মধ্যপ্রদেশের শহরে এসে পৌঁছালাম, ভালো লাগছে। হ্যাঁ, জীবনে প্রথমবার এক অন্য নগরী। হ্যাঁ, জীবনে কত কিছু দেখার আছে মিত্র। হ্যাঁ, জীবন ছোট আমাদের, কিন্তু ধর্মীয় স্থানগুলো দর্শন করার যে আনন্দ আপনাকে কিভাবে অভিব্যক্ত করি। যাই হোক, এখন চলুন মহাকালেশ্বরের দিকে যাই।
কোন রাস্তা দিয়ে যাব দেখি, একটা অটো ধরি আগে। তো অটো একটা ধরে নিলাম, 50 টাকা এখান থেকে ভাড়া বললো। চলুন এটাতে যাওয়া যাক। এই টোটো করে চেপেই যাচ্ছি এখান থেকে। কত কিলোমিটার জানি না, গিয়ে বলছি কতটা ডিস্টেন্স, কতটা সময় লাগে। তো এই যে মহাকালের রাস্তায় নামিয়ে দিল। তো আগে আমাকে বুঝতে হবে যে এখানের পজিশনটা কেমন আছে, মন্দির এখান থেকে ডিস্টেন্স কত দূর, এইগুলো বোঝার পরে তারপরেই একটা হোটেল নেব। অনেকে কি করেন যে আগে হোটেলটা নেওয়ার পরে দেখা যায় ধোকা খেয়ে যায়, যে হয় মন্দির অনেক দূর আছে, স্ট্যান্ড অনেক দূর, বিভিন্ন রকম প্রয়োজনীয় ব্যাপারগুলো অনেক দূরে দূরে থাকে। তো আমি তার মধ্যে যাচ্ছি না, আগে আমি সিচুয়েশনটা বুঝে তারপরে একটা রুম নেব, এটাই পরিকল্পনা রয়েছে। আর হ্যাঁ, রুমে তো ওয়াইফাই হতেই হবে, কেন আপনাদেরকে ভিডিও তো একের পরে এক দেখাতে হবে, তাই না? তো মহাকাল চত্বরের দেখুন এই যে আশেপাশে অনেক হোটেল রয়েছে, আর বাজার তো প্রচুর জমজমাট। এই যে বড় বড় দেখতে পাচ্ছেন, এগুলো সব বিল্ডিং হোটেল। তো একটুখানি গলির মধ্যে গেলে কিন্তু অনেকটা সস্তায় রুম পাওয়া যায়, সেটা তো জানি। ফ্রন্ট ভিলেজে সবসময় রুমের কস্ট অনেক বেশি থাকে। তো মোটামুটি আমার বাজেট কত প্রশ্ন তো আসতে পারে মিত্র। আমার বাজেট হলো মাত্র 800 থেকে 1000 টাকার মধ্যে। নেই চাইয়ে রে বাবা। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।